অনেকদিন আগের কথা। এক গ্রামে অনামিকা ও অন্তরা নামের দুই বোন বাস করত। অনামিকা ও অন্তরা ছিল এতিম। ওদের বাবা মা জলোচ্ছ্বাসে মারা গিয়েছিল। ওরা দুই বোন শহরে পড়াশোনা করত, তাই ওরা বেঁচে গিয়েছিল। ওদের বাবা মাকে হারিয়ে ওরা একদম পথে এসে যায়, কারণ ওদের বাবা মা যে টাকা আয় করত তাতেই ওদের সংসার চলতো। ওদের কোনো টাকা সেভিংস ছিল না। দুই বোন একদম বিপদে পড়ে যায়। এতিম দুই মেয়ের জন্য পুরো পৃথিবী তখন অনেক কঠিন হয়ে যায়। ওদের পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামে এসে থাকতে হয়। ওরা দুই বোন অনামিকা ও অন্তরা গ্রামের মানুষের বাড়িতে বাড়িতে প্রথম দিকে কাজ শুরু করে, কিন্তু এতে ওরা যে টাকা পেত তাতে ওদের ভরণ পোষণ চালানো কঠিন হয়ে যেত। কেননা ওরা এতিম বলে গ্রামের মানুষজন ওদেরকে ঠিকমতো টাকা দিচ্ছিল না। অনামিকা আর অন্তরা কিভাবে কি করবে তাই নিয়ে প্ল্যান করতে থাকে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। বোন, আমরা এই গ্রামে কাজ করে কিছুতেই ভালো থাকতে পারবো না। গ্রামের মানুষগুলো অনেক স্বার্থপর। আগে জানতাম গ্রামের মানুষদের মন ভালো হয়, কিন্তু এখন দেখছি সবাই অনেক স্বার্থপর হয়। সারাদিন কাজ করিয়ে মাত্র 10 টাকা 20 টাকা হাতে ধরিয়ে দেয়। ও টাকা দিয়ে তো আমাদের খাবারও হয় না। আমরা বরং শহরে গিয়ে কাজের সন্ধান করি। তুই কি বলিস? না না বোন, শহরে গিয়ে কাজ করা আরো অনেক বেশি কঠিন। শহরের মানুষজন শুনেছি কাজের মেয়েদের ধরে বিক্রি করে দেয়। ওটা করা যাবে না। এমন কিছু করতে হবে যেন আমরা এই গ্রামে থেকে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি। শোন না, আমরা আগে যে স্কুলে পড়তাম আমাদের তো সেখানে সেলাই কাজ শিখিয়েছিল। আমরা বরং সেলাই করে কিছু বিক্রি করি। সেলাই করে কিছু করতে গেলে তো কাপড় দরকার হবে। কাপড়ের টাকা কোথায় পাবো? আমাদের কাছে তো কোনো টাকা নেই। আরে, বাজারে তো অনেকগুলো দোকান। কাউকে না কাউকে যদি বলি আমাদের কিছু কাপড় ধার দিতে, নিশ্চয়ই দিয়ে দেবে। আর তাছাড়া আমরা তো আমাদের পুরনো জামা কাপড়গুলো দিয়েও কাজ শুরু করতে পারি। যদি আমরা কিছু বানিয়ে বিক্রি করে দেখি অল্প কিছু টাকায়। ওরা ওদের পুরনো শাড়ি আর পুরনো 3 পিসের ওড়নাগুলো দিয়ে ছোটদের জন্য ছোট ছোট জামা বানিয়ে নিল, সুই সুতা দিয়েই। আর তারপর সেগুলো বাজারে অল্প দামে বিক্রি করতে শুরু করলো। নিয়ে যান নিয়ে যান, পুরনো শাড়ি ও পুরনো 3 পিসের ওড়না দিয়ে বানানো জামা, খুবই অল্প দামে দিচ্ছি। নিয়ে যান নিয়ে যান, একটা ফ্রক মাত্র 50 টাকা। গরিব দুঃখী নারীরা যারা তাদের মেয়েদেরকে টাকার অভাবে জামা কাপড় কিনে দিতে পারছিল না, তারা এত সুন্দর সুন্দর জামা এত অল্প দামে পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের সব জামা কাপড় কিনে নিল। তারপর অনামিকা আর অন্তরা মিলে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পুরনো কাপড় সংগ্রহ করতে শুরু করলো। এক মহিলা ওদের বিশ্বাস করে 5টি শাড়ি দিলেন, যা দিয়ে তারা সুন্দর সুন্দর ফ্রক বানিয়ে বিক্রি করলো। এর ফলে তারা অনেক ভালো আয় করতে শুরু করলো। একদিন এক বৃদ্ধা ওদের বাড়িতে এলেন আর বললেন, মেয়েরা, আমি শুনলাম তোমরা পুরনো শাড়ি আর ওড়নার বিনিময়ে টাকা দাও। আমার কিছু পুরনো শাড়ি আছে, তবে আমি এগুলো দিয়ে তোমাদের থেকে 10,000 টাকা নিতে চাই। বাড়িতে আমার নাতনি অসুস্থ। তোমরা কি আমাকে 10,000 টাকা দিতে পারো? ওরা বৃদ্ধাকে বিশ্বাস করে তাদের জমানো টাকা থেকে 10,000 টাকা দিল। বৃদ্ধা ওদের এক বিশেষ শাড়ি দিলেন, যা দিয়ে ওরা নিজেদের জন্য লেহেঙ্গা বানালো। হঠাৎ দেখলো তাদের বলা মতো আরো 100টি লেহেঙ্গা সেখানে প্রকট হয়ে গেল। তারা বুঝতে পারলো এটা জাদুর শাড়ি। তারা ঠিক করলো এই জাদুর সাহায্যে শুধু নিজেদের উন্নতি নয়, গরিব দুঃখীদেরও সাহায্য করবে। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরপর দেখুন জাদুর 3 নদী। জাদুর 3 নদী। আনন্দপুর নামের একটি গ্রামে সুশীলা নামের এক মহিলা তার 2 মেয়ের সঙ্গে বসবাস করত। সুশীলার বড় মেয়ের নাম ছিল আরতি, আর ছোট মেয়ের নাম ছিল সোনিয়া। যখন আরতির জন্ম হয় তখন সুশীলার মন ছোট হয়ে গিয়েছিল আরতিকে দেখে, কারণ আরতি জন্ম থেকেই খুব কালো ছিল।
অন্যদিকে সুশীলার একটা ফর্সা মেয়ের দরকার ছিল। সে মনে প্রাণে একটা ফর্সা মেয়ে চাইতো। কিছুদিন পর সুশীলার ছোট মেয়ের জন্ম নেয়, যাকে দেখে সুশীলা অনেক খুশি হয়, কারণ সে ছিল সুশীলার মনের মতো ফর্সা ও সুন্দর দেখতে। সময়ের সাথে সাথে তারা দুই বোন বড় হয়ে যায়। সুশীলা কখনোই তার ছোট মেয়ের মতো বড় মেয়েকে ভালোবাসতো না। সে সবসময় তার ছোট মেয়ের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করত। আরতির সঙ্গে সে এতটা বাজে ব্যবহার করত যে এমন ব্যবহার একটা সৎমাও তার সৎ মেয়ের সঙ্গে করে না। তেমনি একবারের কথা, সুশীলা তার বাড়ির আঙিনায় বড় বড় কাঠ কেটে ছোট টুকরো করছিল। সে প্রচণ্ড রোদে কাঠ কাটছিল, এই কারণে তার পিপাসা লেগে যায়। সে তার মেয়েকে ডেকে বলে, মা সোনিয়া, মা সোনিয়া, আমার জন্য একটু পানি নিয়ে আসো তো মা। রোদে কাজ করতে করতে পিপাসায় গলা শুকিয়ে গেছে। অন্যদিকে বাড়ির ভেতরে সোনিয়া আরামে ঘুমাচ্ছিল আর আরতি ঘর মুছছিল। আরতি সোনিয়াকে ঘুমাতে দেখে সে নিজেই মায়ের জন্য পানি নিয়ে যায়। এই নাও মা পানি, পানি পান করো। কি, তুই আমার জন্য তোর নোংরা হাতে কেন পানি নিয়ে এসেছিস? না মা, তুমি ভুল করছো। আমি হাত ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য পানি নিয়ে এসেছি। আমি নোংরা হাতে পানি নিয়ে আসিনি মা। আরে, তোর হাত তো জন্ম থেকেই নোংরা। পানি দিয়ে পরিষ্কার করলেও এই নোংরা হাত কখনো কোনোদিন পরিষ্কার হবে না। তোকে যা বলি তার থেকে বেশি করতে যাস না। এইসব আমার একদম পছন্দ না, বুঝলি? তোকে যতটুকু বলবো ততটুকুই করবি, তার থেকে এক ধাপ সামনে এগোবি না। মা, সোনিয়া ঘুমিয়ে আছে, এই কারণে আমি তোমার জন্য পানি নিয়ে এসেছিলাম। তোর এই নোংরা হাতের পানি প্রয়োজন নেই, বুঝলি? এমনটা বলে আরতির মা আরতির হাতে থাকা সেই গ্লাসটি মাটিতে ফেলে দেয়। নিজের মায়ের এমন ব্যবহার দেখে আরতির প্রচণ্ড দুঃখ হয় এবং সে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সোনিয়া সেখানে চলে আসে এবং সে বলে, আরে কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি কেন? কিছুই না মা, তুই কি বিশ্রাম কর। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু দেখো প্লিজ চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এরপর সোনিয়া সেখান থেকে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর আরতিকে তার মা সুশীলা বলে, এই যে অপয়া, ঘর মোছা হয়ে গেছে তোর? হ্যাঁ মা। চল, ঠিক আছে, এখন বসে বসে এই কাঠগুলো কেটে দে। জানি না কোন বিপদে পড়েছি। এই মেয়ের হাত থেকে কবে যে মুক্তি পাবো। আরতি অনেক মন খারাপ করে এবং সে বসে বসে ওই রোদে কাঠ কাটছিল। কিছুক্ষণ পর তার মা সুশীলা আবারও তাকে ডাকে। ডাক শুনে আরতি দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে আসে। তখন সুশীলা তার বড় মেয়ে আরতিকে বলে, এতক্ষণ সময় দিয়েছিলাম, এতক্ষণ ধরে কি শুধু ঘরই মুছলি? এই কাপড়গুলো তোর বাপ কাচবে। যা, এখন এগুলো কেচে নিয়ে আয়। আরতি চুপচাপ সেই কাপড়গুলো উঠিয়ে নেয় এবং সে এগুলো নিয়ে কুয়োর কাছে যায় পরিষ্কার করার জন্য। আরতির হাতগুলো ছিল অনেক ছোট এবং কোমল, যার কারণে কুয়া থেকে পানি তোলার সময় দড়িতে তার হাতে অনেক ব্যথা লাগছিল। আরতি কাপড় ধোয়ার জন্য কুয়া থেকে পানি বের করছিল। হঠাৎ করে তার হাত থেকে বালতিটি ছুটে কুয়োর মধ্যে পড়ে যায়। শব্দ শুনতে পেয়ে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে এবং সে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই কালনাগিনী, এখন আবার কোন লোকসান করে দিলি আমার? কিসের শব্দ ছিল এটা? বিশ্বাস করো মা, আমি কিছু করিনি। পানির ভারে দড়ি ছুটে গিয়েছিল আর বালতি কুয়োর মধ্যে পড়ে গেছে। কি বললি তুই? তুই বালতি কুয়োতে ফেলে দিয়েছিস? এখনই কুয়োর মধ্যে গিয়ে ওই বালতি খুঁজে নিয়ে আসবি তুই। মা, তোমার পায়ে পড়ি, আমার সাথে এমনটি করো না, আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোর চোখের জলে চিড়ে ভিজবে না, বুঝলি? তাড়াতাড়ি ওই কুয়োর মধ্যে গিয়ে বালতি নিয়ে আয়। আরতির কুয়োর মধ্যে যেতে প্রচন্ড ভয় করে, কিন্তু সে যদি কুয়োর মধ্যে না যায় তাহলে তার মা সুশীলা তাকে অনেক মারধর করবে। এই কারণে সে চোখ বন্ধ করেই কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। অন্যদিকে আরতি সাঁতারও জানতো না, এই কারণে কুয়োর গভীরে আরো নিচে চলে যাচ্ছিল। হঠাৎ করে সে যেতে যেতে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে যায়। সেই জায়গাটি ছিল অনেক বেশি সুন্দর। আরে বাহ, এখানে সবকিছু কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে সবকিছুই। এমনটা মনে হচ্ছে যেন আমি স্বপ্নের রাজ্যে চলে এসেছি। কুয়ার ভেতরে যে এত সুন্দর জায়গা আছে, এ ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এমনটা বলে আরতি সামনে এগোতে থাকে। সে হেঁটেই যাচ্ছিল হেঁটেই যাচ্ছিল। হঠাৎ করে সে সামনে একটি ফলের গাছ দেখতে পায়। সেই ফলের গাছ আরতিকে বলে,
শোনো মেয়ে, আমার এই পাকা ফলের ওজন আর সহ্য হচ্ছে না। তুমি আমাকে একটু সাহায্য করবে? এই ফলগুলো পেড়ে দিলে আমি একটু হালকা হতাম। তুমি একদম চিন্তা করো না আমের গাছ, আমি এখনই পাকা ফলগুলো পেড়ে দিচ্ছি। এমনটা বলার পর আরতি সমস্ত পাকা ফলগুলো পেড়ে নেয়, যার কারণে গাছটি একটু হালকা হয়। তোমাকে অনেক ধন্যবাদ মা, এখন আমি অনেক হালকা অনুভব করছি। তুমি সামনে এগিয়ে যাও মা। এরপর আরতি আরো কিছুটা সামনে এগিয়ে যায়। কিছুটা সামনে যেতেই সে ভয়ঙ্কর এক ডাইনিকে দেখতে পায়। তাকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন সে জাদুকর্ণী আরতিকে বলে, তুমি আমাকে ভয় পেও না মেয়ে, আমার কাছে এসো, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি বলছো তো? আমাকে খাবে না তো তুমি? না না মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আচ্ছা, এটা বলো যে তুমি এখানে কিভাবে এলে? আসলে কুয়ার মধ্যে আমার বালতি পড়ে গিয়েছিল, আর আমি বালতিটি নিতে কুয়োর মধ্যে নেমেছিলাম, কিন্তু আমি সাঁতার পারতাম না। আর আমি ডুবতে ডুবতে হঠাৎ করেই জানি না কিভাবে এখানে চলে এসেছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু এখন যখন তুমি চলেই এসেছো, তুমি আমার সঙ্গেই থাকতে পারো। কিন্তু আমার সাথে থাকার জন্য তোমাকে আমার বাড়ির সব কাজ করতে হবে। আমি বাড়ির সব কাজ আগে থেকেই পারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। তুমি আমার সঙ্গে আমার ঘরের ভেতরে চলো। সেদিনের পর থেকে আরতি সেই জাদুকর্ণীর সঙ্গে বসবাস করতে শুরু করে। অন্যদিকে কুয়ার বাইরে থেকে আরতির মা সুশীলা কুয়ার মধ্যে উঁকি দেয়, এবং সে নিজেই নিজেকে বলে, ও এখনো কুয়ার ভিতরে কি করছে? এখনো তো বাইরে এলো না। ও কি কুয়ার ভিতরে মারা গেছে নাকি? চলো, ঠিকই হয়েছে। এই কালো মেয়েকে দিয়ে আর কর্তামি পাকি, ও মরে গেছে, ভালো হয়েছে। অন্যদিকে আরতি সেই জাদুকর্ণীর বাড়ির সব কাজ করতে থাকে। সে জাদুকর্ণীর বাড়ি ঝাড়ু দেয় এবং তার কাপড় চোপড় কেচে দেয়। আর শুধু তাই নয়, সে সেই জাদুকর্ণীর জন্য অনেক সুস্বাদু সুস্বাদু খাবার তৈরি করে দেয়। এই নিন জাদুকর্ণী, আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। জাদুকর্ণী সঙ্গে সঙ্গে সব খাবার খেয়ে নেয় এবং বলে, আরে বাহ মেয়ে, তুমি তো খাবারটা অনেক সুস্বাদু বানিয়েছো। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আরতি উদাস হয়ে বসেছিল। তখন জাদুকর্ণী তার কাছে আসে এবং তাকে বলে, কি হয়েছে মা? তোমাকে উদাস দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। আমার আমার মায়ের কথা খুব মনে পড়ছে। এর আগে আমি আর কখনো আমার মাকে ছেড়ে থাকিনি। আচ্ছা, এই কথা। তোমার মা কি তোমাকে অনেক ভালোবাসে? না জাদুকর্ণী, আমার মা আমাকে একদমই ভালোবাসে না, কারণ আমি দেখতে সুন্দর নই। মায়ের সবসময় একটা ফর্সা বাচ্চা পছন্দ ছিল, কিন্তু আমি জন্ম থেকেই কালো, আর আমার ছোট বোন অনেক ফর্সা, যার কারণে মা আমার আর আমার ছোট বোনের মধ্যে অনেক পার্থক্য করে। মা আমার ছোট বোনের সব ইচ্ছা পূরণ করে আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। কিন্তু তবুও উনি তো আমার মা, আমি আমার মাকে খুব ভালোবাসি, আর এখন আমার মাকে খুব মনে পড়ছে। যদি এমনটাই হয়, তাহলে আমি তোমাকে এখানে আর রাখতে চাই না। চলো আমার সঙ্গে, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। এমনটা বলে জাদুকর্ণী আরতিকে একটা জাদুর গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং সে আরতিকে বলে, আরতি, তুমি এই ঝর্ণার নিচে গিয়ে দাঁড়াও। দেখো, তুমি তোমার বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু যাওয়ার আগে এটা নিয়ে যাও। এমনটা বলে জাদুকর্ণী নিজের জাদুর শক্তি দ্বারা সেখানে একটি বালতি হাজির করে, যেটা ছিল সোনা দ্বারা পরিপূর্ণ। স্বর্ণভর্তি সেই বালতিটি জাদুকর্ণী আরতিকে দিয়ে দেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাদুকর্ণীর দেয়া সোনা ভর্তি সেই বালতিটি নিয়েই আরতি ঝর্ণার নিচে দাঁড়িয়ে যায়।
ঝর্ণার নিচে দাঁড়াতেই আরতি দেখতে অনেক ফর্সা আর অনেক সুন্দর হয়ে যায়। এইটা অনুভব হওয়ার পর আরতি অনেক খুশি হয়। তখন হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে যায় এবং নিজের বাড়ির বাইরে আবারও সে দৃশ্যমান হয়। তার বোন সোনিয়া আরতিকে দেখে নেয় এবং সে বলে, মা মা কোথায় তুমি? দেখো মা, আরতি আপু এসেছে। ওয়াও আরতি আপু, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। ডাক শুনে সুশীলা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। সে আরতির হাতে স্বর্ণভর্তি বালতিটি দেখে বলে, আরে এগুলো তো আসল সোনা, কোথায় পেয়েছো তুমি? এই সোনা ভর্তি বালতিটি আমাকে জাদুকর্ণী দিয়েছে। জাদুকর্ণী কুয়ার মধ্যে বসবাস করে। আরতির এমন কথা শুনতেই সোনিয়া বলে, কি, ওই জাদুকর্ণী কি তোমাকে এত সুন্দর বানিয়ে দিয়েছে? আমিও যাব ওই জাদুকর্ণীর কাছে। মা, আমিও অনেক সুন্দর হতে চাই। আমিও অনেক সোনার মালিক হতে চাই। এমনটা বলার পর সোনিয়া সেই কুয়ার মধ্যে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর সেও সেই অদ্ভুত দুনিয়াতে পৌঁছে যায়। এরপর সে বলে, এই কি, এখানে তো কোনো জাদুকর্ণী চোখে পড়ছে না। মনে হচ্ছে ওই আরতির বাচ্চা আমাকে ধোঁকা দিয়েছে। যাই একটু সামনে গিয়ে দেখি। এরপর সোনিয়া আর একটু সামনে এগোয়। হঠাৎ করে তার সামনে সেই আম গাছটি আসে এবং সেই আম গাছটি তাকে বলে, মা শোনো, এই পাকা ফলগুলোর কারণে আমার অনেক অস্বস্তি বোধ হচ্ছে। এত বোঝা আর আমার সহ্য হচ্ছে না। আমার এই পাকা ফলগুলো পেড়ে তুমি আমাকে হালকা করে দিবে, তাহলে আমি অনেক শান্তি পেতাম। দেখো, তোমার এই পাকা আমগুলো ছিঁড়ে দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখন আমি খুব সুন্দর হতে চাই। আমাকে যেতে দাও। আসার সময় না হয় আমি তোমার ফলগুলো ছিঁড়ে দেব। কিন্তু মা, ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আমার ডালগুলো সব ভেঙে যাবে। উফ, বকবক করো না তো। সময় মতো যদি আমি ওখানে পৌঁছাতে না পারি তাহলে হয়তো আর আমার সুন্দর হওয়াই হবে না। এমনটা বলে সোনিয়া সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর সে জাদুকরীকে দেখতে পায়। জাদুকর্ণী দেখার সঙ্গে সঙ্গে সে বলে, জাদুকর্ণী, আমাকে অনেক সুন্দর বানিয়ে দাও। আমি আরতির ছোট বোন। কিন্তু তুমি তো আগে থেকে অনেক সুন্দর, তাহলে তোমার আরো সুন্দর হওয়ার প্রয়োজন কি আছে? না, আমি আমার সৌন্দর্যতে সন্তুষ্ট নই। আমি আরতির থেকেও অনেক বেশি সুন্দর হতে চাই। এই পৃথিবীতে সবার থেকে সুন্দর যাতে আমাকে দেখায়। কিন্তু দেখো, তোমার বোন আমার সঙ্গে অনেক দিন ছিল এবং ও আমার অনেক সেবাও করেছে। কিন্তু আমার হাতে অতটা সময় নেই। দয়া করে তুমি আমাকে সুন্দর করে দাও। আমার বাড়িতে ফিরে যেতে হবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। এমনটা বলে জাদুকর্ণী তাকে সেই গোল্ডেন ঝর্ণার কাছে নিয়ে যায় এবং তাকেও সেই ঝর্ণার নিচে দাঁড়াতে বলে। সোনিয়া এমনটা শুনে অনেক খুশি হয় এবং সে সেই গোল্ডেন ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সে সঙ্গে সঙ্গে দেখতে অনেক বেশি কুৎসিত হয়ে যায়। যতক্ষণে সোনিয়া এটা অনুভব করতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে ততক্ষণে বাড়িতে পৌঁছে যায়। যখন সে বুঝতে পারে সে কালো হয়ে গেছে, তখন সে নিজের কর্মের জন্য অনেক পস্তায়। তার অনেক খারাপ লাগে, অনেক কান্না করে। এর সঙ্গে সঙ্গে সুশীলাও নিজের ভুলটা বুঝতে পারে। তার এত পার্থক্য করার কারণেই আজকে তার দুই মেয়ের এই অবস্থা। এরপর সে তার নিজের ভুলটা বুঝতে পারে এবং নিজের দুই মেয়েকে সমানভাবে ভালোবাসে। কিন্তু সুশীলার এই ভুলের শাস্তি সারা জীবন সোনিয়াকে বয়ে যেতে হয়। এরপর দেখুন জাদুর সোনা রূপার বেডরুম। এক গ্রামে রিয়া ও সুমি নামের দুই বোন বাস করত। রিয়া ছোট থেকেই মডার্ন ছিল, সবসময় সাজুগুজু করতে ভালোবাসতো। আর ওর ইচ্ছে ছিল একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করে শহরে সেটেল হয়ে যাওয়ার। অন্যদিকে রিয়ার মতো এত বড় স্বপ্ন কখনোই ছিল না ছোট বোনের। সুমি সবসময় একটা শান্তি ও সুখের জীবন চাইতো। ওর কাছে টাকা পয়সার চেয়ে ভালো থাকাটাই সবচেয়ে বেশি ম্যাটার করত। তাই ও সবসময় চাইতো ও এমন কাউকে বিয়ে করবে যে ওকে সবসময় সম্মান করবে আর ভালোবাসবে। টাকা না হলেও সংসারে সুখ বা শান্তির কোনো কমতি থাকবে না।
বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, তোমরা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়েই বানাবো। এভাবেই দিন চলতে থাকে। ওরা দুই বোন বড় হয়ে যায়। রিয়া বিয়ে করে শহরের একজন নামি দামি ব্যবসায়ী ছেলেকে, যার কাছে অনেক টাকা ছিল। অন্যদিকে সুমি বিয়ে করে গ্রামের এক কৃষককে, যার কাছে এত টাকা তো ছিল না, শুধু ছিল কয়েক খণ্ড জমি, যাতে সে চাষাবাদ করত। সুমির শ্বশুরবাড়িতে ওর স্বামী ছাড়া আর কেউই ছিল না। সুমি ওর স্বামীকে সব কাজে সাহায্য করত। অন্যদিকে রিয়া ওর শ্বশুরবাড়িতে গিয়ে ওর স্বামীর সঙ্গে ওর শ্বশুর শাশুড়িকেও পায়, যারা কিনা অনেক স্টাইলিশ আর মডার্ন ছিল। সারাদিন পার্টি করে বেড়াতো। তাদের বাড়িতে টাকা পয়সার কোনো কমতি ছিল না। রিয়া ওর স্বপ্নের মতো জীবন পেয়ে অনেক খুশি ছিল। এত ধনী সবকিছু! আমি তো এমনটাই দেখতে চেয়েছিলাম। এই জন্যই তো এত সাজুগুজু করতাম, যেন কোনো ধনী পরিবারের ছেলে আমাকে পছন্দ করে, আর আমি ওদের সঙ্গে থেকে এমন সুখের জীবন কাটাতে পারি। শোনো ডার্লিং, আমাকে তুমি সবকিছু এনে দেবে। তোমাদের বাড়িতে এত কিছু আছে, তোমাদের এত টাকা আছে, তাহলে সোনার বেডরুম নেই কেন? আমার সবকিছু সোনা দিয়ে বানানো চাই। ওকে ডার্লিং, তুমি যখন বলেছো, এটা আর এমন কি, আমি আমাদের পুরো বেডরুমটাই সোনার করে নিচ্ছি। তুমি শুধু ওয়েট করো। কিছুদিনের মধ্যেই রিয়াকে ওর স্বামী সোনা দিয়ে একটা বেডরুম বানিয়ে দেয়, যেখানে সোনার বিছানা, সোনার আলমারি, সবকিছু সোনার তৈরি ছিল। আরে শুধু সোনার বেডরুম দিয়ে হবে না, আমি চাচ্ছি আরো অন্য কিছু। আরে তুমি একবার মুখ ফুটে বলো না, আমতামতা করছো কেন? তোমার কি হীরের কিছু লাগবে? হীরের কিছু হলে তো ভালোই হয়। তুমি চাইলে আমাকে ডায়মন্ড দিয়েও কিছু বানিয়ে দিতে পারো। আমি চাই আমাদের বাড়িঘর দেখে সবাই ভাববে যে আমরা কোনো রাজমহলে থাকি। এত কিছু সাদামাটা ভালো লাগছে না। আর হ্যাঁ, আমাদের দামি দামি কিছু গাড়িও দরকার। তুমি একবার বলো না, ল্যাম্বরগিনি গাড়ি চাই তোমার? এছাড়া আমাদের গ্যারেজে তো 10টা গাড়ি আছেই। ঠিক আছে, আমি তোমার সঙ্গে শপিংয়ে যাব। আর হ্যাঁ, গাড়ির শোরুমেও যাব। নতুন কিছু গাড়ি লাগবে, আর আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ওই কালারের গাড়ি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, তুমি যখন চাইছো তাই হবে। আমি এখন একটু ব্যবসায়ের কাজে দেশের বাইরে যাচ্ছি। আসতে আমার 2 মাস সময় লেগে যাবে। কি বলছো? 2 মাসের জন্য তুমি থাকবে না? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? কেন ডার্লিং, আমি তো তোমাকে সোনা দানা সবকিছু দিয়েই ভরিয়ে রেখেছি। আমাকে আর কি প্রয়োজন? তুমি তো জানো আমি ব্যবসার কাজে বাইরে থাকি, কত মিটিং করতে হয়। তোমার টাকা লাগলে তোমার অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দেব। তোমার যত ইচ্ছা পার্টি করো, শপিং করো, আনন্দ করো, কেমন? আমি তাহলে আসি। এই বলে রিয়ার স্বামী বিদেশে চলে গেল। রিয়া ওর স্বামী চলে যাওয়ার পর একদম একা হয়ে গেল। শ্বশুর শাশুড়ির সঙ্গে গিয়ে সময় কাটানোর জন্য তাদের কাছে গিয়েও তাদেরকে পেল না, কেননা তারাও পার্টি করার জন্য বেরিয়ে গিয়েছিল। সোনার বেডরুম, সোনার বিছানা সবকিছু পেয়েও কেমন যেন রিয়ার মনে কোনো শান্তি ছিল না। রিয়া ভাবল, বাড়িতে বসে থেকে কি করব? যাই, আমার বোনকে একটু দেখে আসি। ও তো একটা গরিব কৃষককে বিয়ে করেছে, নিশ্চয়ই ও অনেক কষ্টে আছে। ওকে দেখে আসি, ওর জীবন কেমন চলছে। আমার মতো তো আর এত আনন্দে নেই। তখন রিয়া ওর স্বামীর একটা দামি গাড়িতে করে গাড়ি চালিয়ে গ্রামে চলে এলো ওর বোন সুমিকে দেখতে। সে এসে দেখে সুমি ওর স্বামীর সঙ্গে মাঠে কাজ করছে। এই কি, তুই এইভাবে কাদার মধ্যে কাজ করছিস কেন? আমাদের বাবা তো কখনো তোকে এত কাজ করতে দেয়নি। তুই বিয়ে করলি আমার একটা গরিব ছেলেকে, যে কিনা তোকে দিয়ে এত কষ্ট করাচ্ছে। আরে আরে রিয়া আপু, তুমি এসেছো? আমি অনেক খুশি হয়েছি। আর আমি কই এত কাজ করছিলাম, এই সামান্য একটু জমির দেখাশোনা করছিলাম। আমরা দুজন ছাড়া তো আমাদের সংসারে কেউই নেই। ও একা একা এত পরিশ্রম করবে? আমার সহ্যই হচ্ছিল না। ও তো আমাকে নামতেই দিচ্ছিল না, আমি জোর করেই নেমেছি। আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, তোর সঙ্গে গল্প করি। কতদিন পরে এলাম। ঠিক আছে ঠিক আছে। শুনছো, বোনের জন্য তুমি মিষ্টি দই নিয়ে এসো। ও দই খেতে খুব ভালোবাসে। আরে না না, আমি এখন দই খাই না, আমি এখন দামি দামি ডেজার্ট খাই। এগুলো তোদের এখানে পাওয়া যাবে না। আমি তোদের জন্য কিছু দামি খাবার নিয়ে এসেছি, এগুলো তোরা খেয়ে নিস। দামি খাবার কেন আনতে গেলে? আমি আমার স্বামীর সঙ্গে যা পাই তা খেয়ে খুশি আছি। এই তো আমরা সকালে আলু ভর্তা আর ডাল দিয়ে দুজনে মিলে কত আনন্দ করতে করতে ভাত খেলাম। দুজনে কত গল্প করলাম। ও শুধু জমিতেই যায়, আর তারপর
কখন আমার সঙ্গে থাকে। আমরা দুজনে মিলে সুখ দুঃখের গল্প করি। এই গ্রামের আশেপাশেও ও আমাকে নিয়ে ঘুরতে যায়। আমি অনেক ভালো আছি রে বোন। টাকা পয়সা ছাড়া তুই ভালো আছিস কি করে? তোর কাছে তো কিছুই নেই। এই ঘরটাও তো কেমন ভাঙাচোরা। এই ভাঙাচোরা বাড়িতে তুই ভালো আছিস আর আমাকে বিশ্বাস করতে বলছিস? তুই মোটেও ভালো নেই। চল না আমার বাড়িতে গিয়ে দেখবি আমি কত আনন্দে থাকি। তারপর সুমি ওর বড় আপুর সঙ্গে রিয়াদের বাড়িতে গেল তার স্বামীকে নিয়ে। দেখেছিস, এটা আমার সোনার বেডরুম। আর এখানে সবকিছু সোনা দিয়ে বানানো। পাশের রুমটা রূপা দিয়ে বানানো। আমার বাড়িতে সবকিছুই আছে। সবকিছুই তো আছে আপু, তা তো বুঝলাম, কিন্তু তোমার স্বামী কোথায়? আর তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? এত বড় বাড়িতে তুমি একা কেন? আর শুধু চাকর বাকর ছাড়া কাউকেই তো দেখছি না। তুমি কি সত্যিই ভালো আছো? আসলে তোকে আমি কি বলবো, আমি ভালো নেই। আমার স্বামী আজকে 4 মাস হয়ে গেছে বিদেশে গেছে। আমাকে শুধু টাকা পাঠায়, কিন্তু আমার সাথে গল্পও করে না, কথাও বলে না। আমি ভাবতাম টাকা পয়সা থাকলেই আমি ভালো থাকবো, কিন্তু আমি ভুল ছিলাম। আমি মোটেও ভালো নেই। আমাকে তোর সাথে নিয়ে চল। তারপর সুমির সঙ্গে এই সব কিছু বলে কাঁদতে কাঁদতে রিয়া ওই বাড়ি ছেড়ে চলে আসে। এইদিকে রিয়া বুঝতে পারে টাকা পয়সা, সোনা দানা, সোনার বেডরুম, রূপার বেডরুম, এই সব কিছুতে কিছুই হয় না। ঘরে শান্তি থাকে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ায় আর ভালো সম্পর্কে। এদিকে রিয়া চলে আসার পর রিয়ার স্বামীও বুঝতে পারে সে শুধু তার ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তার স্ত্রীর মনে অনেক দুঃখ দিয়ে ফেলেছে। তাই সে দ্রুত রিয়ার সঙ্গে দেখা করতে সুমির ছোট্ট কুঁড়ে ঘরে এসে পৌঁছায়। আমি অনেক ভুল করে ফেলেছি। আমি ব্যবসার টাকা ইনকাম করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা খারাপ হয়ে যাচ্ছে। আমি তোমাকে প্রমিস করছি, আমি এত টাকা পয়সা নিয়ে আর ভাববো না। আমি তোমাকে নিয়ে অনেক ভালো সময় কাটাবো। এরপর ওরা 2 বোন তাদের স্বামীদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত। আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়? সবাই যাই বলুক, আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় 2টা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো। আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদেরও তো আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে।
আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা, একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি, তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যি অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে। পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালি তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3 বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3 বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো। এই কি কাণ্ড! আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে। আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি, চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এই কি কাণ্ড! তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু। এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে। পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো, লালি চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3 বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এই কি কাণ্ড দেখছি গো! আমার তো মাথা ঘুরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়,
রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। এরপর দেখুন বুড়ির ৩ পরিবউ। বুড়ির জাদুর ৩ পরিবউ। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে অদ্ভুত এক ঘটনা ঘটে। রানী পরী তিনটা কন্যা সন্তানের জন্ম দেন একই দিনে। তারপর রানী পরী তার ৩ সন্তানের নাম রাখেন সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নী। সুহাসিনী, সুভাষিনী ও সুনয়নীকে দেখতে ভীষণ সুন্দর ছিল। ওরা যতই বড় হচ্ছিল ওদের জাদু ক্ষমতা ততই বেড়ে যাচ্ছিল। কিন্তু ওদের সবসময় পৃথিবীর প্রতি একটা টান ছিল। কিন্তু ওদের মা নিরাপত্তার জন্য ওদেরকে কখনোই পৃথিবীতে যেতে দিতে রাজি হতেন না। মা চায় না তো কি হয়েছে, আমরা তো পৃথিবীতে যাবই যাব। পৃথিবীতে নাকি সবকিছু সত্যিকারের হয়। আমরা যেমন জাদু দিয়ে ফুল ফল এইসব বানাই, তারা সেখানে জাদু করে না। তারা নাকি পরিশ্রম করে তাদের চাষাবাদ করে থাকে। তারা খাবার রান্না করে, সবকিছু তাদের নিজেদের হাতে তারা করে। আমাদের মতো জাদুমন্ত্র উচ্চারণ করে না। তাহলে ভেবে দেখ সুহাসিনী, পৃথিবীটা কত সুন্দর। আমরা কিন্তু একদিন পৃথিবীতে যাবই যাব। এইসব বলতে বলতে ওরা ৩ বোন ঘুমিয়ে পড়ে। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই দিন যাচ্ছিল। কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর ওদের পরীরাজ্যে হামলা করে আর সবার আগে রানী পরীকে বন্দি করে। আর তারপর ৩ পরীকে তাদের সব জাদু ক্ষমতা কেড়ে নিয়ে পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেয়। ওরা পৃথিবীর একটা গ্রামে এসে পড়ে। অন্যদিকে ওদের মা রানী পরী সেই জাদুকরের হাতেই বন্দি থাকে আর জাদুকর পুরো রাজ্য দখল করে নেয়। পৃথিবীতে ওদের জাদু শক্তি না থাকায় ওরা কি করবে ভেবে পাচ্ছিল না। তখনই ওদের মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়। সুভাষিনী, তোর মনে আছে মা বলেছিল যে আমরা যদি কাউকে বিয়ে করি তখন আমরা আমাদের সকল জাদু শক্তি ফিরে পেতে পারি। যদি এমন হয় যে আমরা আমাদের সকল জাদু শক্তি হারিয়ে ফেলেছি, তাহলে যেন আমরা সৎ আর ভালো মনের কাউকে বিয়ে করে নেই। তাহলে আমরা পৃথিবীতে এমন কাউকে খুঁজবো যাদের মধ্যে সৎ আর ভালো গুণ আছে। ওরা ৩ বোন সেই সৎ আর ভালো মনের মানুষের সন্ধান করতে বেরিয়ে পড়ল। ওরা ঘুরতে ঘুরতে একটা বৃদ্ধার বাড়ির দুয়ারে এসে থামলো। সেখানে দেখলো বৃদ্ধা কঠোর পরিশ্রম করছে আর সেখানে বৃদ্ধার ৩ ছেলে তাদের মায়ের সঙ্গে কাজ করছে, মায়ের সেবা যত্ন করছে। ওরা সারাদিন সেখানেই রইল ওদের বাড়িতে কি কি হচ্ছে দেখার জন্য। ওরা দেখলো ৩ ছেলে মায়ের সেবা যত্নই করছে না, রান্নাবান্নার কাজেও মাকে সাহায্য করছে। আবার ওদের জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করছে। ওরা ৩ বোন বুঝতে পারলো ওদের এই ৩ ছেলেকেই বিয়ে করতে হবে। তখন ওরা সেই বুড়ির কাছে এসে বলল, মা, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমাদেরকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন? আপনার তো 3টা ছেলে আছে। যদি আপনি রাজি থাকেন, আমরা আপনার 3 ছেলেকে বিয়ে করতে চাই। আপনার পুত্রবধূ হিসেবে যদি আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনি কি আমাদের ফিরিয়ে দেবেন? এইটা তো আমার সৌভাগ্য। কি সুন্দর ফুটফুট এই 3টা মেয়ে আমার ছেলেদেরকে বিয়ে করতে চাইছে। আমিও আমার ছেলেদের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম। ঠিক আছে মামুনিরা, তোমরা যখন নিজেরাই চাইছো আমার পুত্রবধূ হতে, আমি একদম রাজি। তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। তারপর বৃদ্ধা তার 3 ছেলের সাথে ওই 3 পরীর বিয়ের ব্যবস্থা করলো। ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল। আর যখনই ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো, 3 পরী তাদের সকল শক্তি ফিরে পেল আর তারা সাধারণ মানুষ থেকে তাদের পরীরূপে ফিরে গেল। এ আমি কি দেখছি? এই 3 মেয়ে যে সাক্ষাৎ পরী। আমি জানতাম আমার এই ভালো ছেলেরা ভালো ভাগ্য নিয়ে পৃথিবীতে এসেছে, তাই তো 3 পরীর স্বামী হতে পেরেছে। সত্যি তোমরা অনেক অনেক ভালো। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের জন্যই আমাদের জাদু শক্তি ফিরে পেয়েছি। তবে আমরা কথা দিচ্ছি, পরীরাজ্যে আমাদের মা ওই শয়তান জাদুকরের হাতে বন্দি আছে। ওই জাদুকরকে শেষ করে আমাদের পরীরাজ্যকে উদ্ধার করে আমরা আবার ফিরে আসব আপনার বাড়িতে। কারণ আপনি আমাদের শাশুড়ি মা আর উনারা আমাদের স্বামী। আমাদের বিপদের সময় আপনারা আমাদের পাশে থেকেছেন।
এই বলে তিন পরী পরীরাজ্যে ফিরে গেল। আর তিন বোনের শক্তির কাছে জাদুকর পেরে উঠল না। মহা শক্তিশালী তিন বোন ওই জাদুকরকে মুহূর্তের মধ্যেই কাবু করে ফেলল। আর তারপর জাদুকরকে বন্দি করলো কালকোঠরিতে। আর ওদের মাকে মুক্ত করলো। ওদের মা সব শুনে প্রথমে একটু দুঃখ পেলেও তারপরে সে রাজি হয়ে গেল। আর সে বুঝতে পারলো সৎ ও ভালো মনের মানুষ হওয়াটাই জরুরি। তাই সবাই মিলে পৃথিবীতে চলে এলো। আর সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ। এরপর দেখুন মায়ের দেওয়া জাদুর সোনার লেহেঙ্গা। মায়ের দেয়া জাদুর সোনার লেহেঙ্গা। অনেক বছর আগের কথা। ইসিপুর নামের একটা গ্রামে উষসী ওর বাবার সঙ্গে বাস করত। উষসীর মা একটা কঠিন অসুখে মারা যায়। এরপর থেকে উষসী ওর বাবার সঙ্গেই থাকতে থাকে। কিন্তু বাবার পক্ষে চাকরি করে আবার উষসীর দেখাশোনা করাও সম্ভব ছিল না। তাই সে ঠিক করে উষসীর জন্য নতুন মা নিয়ে আসবে। তাই সে এক ধনী পরিবার থেকে উষসীর জন্য নতুন মা নিয়ে আসে। উষসীর বাবা আবারও বিয়ে করে নিয়ে আসে। উষসীর বাবা যাকে বিয়ে করে তার নাম ছিল কবিতা। কবিতা প্রথম প্রথম উষসী আর ওর বাবার অনেক খেয়াল রাখলেও যতদিন যেতে থাকে তার মধ্যে টাকার অহংকার অনেক বেড়ে যেতে থাকে। সে উঠতে বসতে উষসী আর ওর বাবাকে টাকার খোঁটা দিত আর নানা রকম কটু কথা শোনাতো। এই আমি বিয়ে করে কোন ফকিরের বাড়িতে আসলাম। আমার বাবা বলল এই লোক নাকি ভালো। সে তো আমার আগে 2টা বিয়ে হয়েছিল, এই কারণে বিয়ে হচ্ছিল না, তাই এই গরিবকে বিয়ে করেছি। কিন্তু আমি কি এখন তোদেরকে চাকরানির মতো রান্না বান্না করে খাওয়াবো নাকি? শোন, বাপ বিটিতে যদি আমার সঙ্গে থাকতে চাস রান্না বান্না তোরাই করবি, আমি কিছু করতে পারবো না। উষসীর বাবা সবটা মেনে নেয়। সে ভাবে উষসী হয়তো একটা মা পাবে। এর বিনিময়ে সে সবকিছু করতে রাজি ছিল। কিন্তু যতদিন যাচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। দিন দিন কবিতার আচরণ আরো খারাপই হতে যাচ্ছিল। একদিন কবিতা উষসীকে অনেক বকাঝকা করছিল তার একটা দামি লিপস্টিক ভেঙে ফেলার কারণে। এই লিপস্টিক তুই কখনো চোখে দেখেছিস? অলক্ষী, অপয়া, তোর মাকে তো খেয়েছিস, এখন আমাকেও খেতে চাস? এই লিপস্টিকের দাম জানিস তুই? এটা ধরেছিস কেন তুই? হ্যাঁ, ধরেছিস কেন? আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। এই বলে উষসীর সৎ মা উষসীকে অনেক জোরে জোরে মারতে থাকে। উষসী জোরে জোরে চিৎকার করছিল। তখনই উষসীর বাবা সেখানে চলে আসে আর বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, মারো, আমার পাপের শাস্তি আমার মেয়েটাকে দাও। আরেকটা কাজ করো না, আমাকেও মেরে ফেলো। একটু বিষ এনে দাও, আমি আর আমার মেয়ে মিলে খেয়ে মরে যাই, তাহলেই তো তোমার শান্তি হয়, তাই না? এটা শুনে উষসীর সৎ মা কবিতা আরো বেশি রেগে যায়। সে উল্টো লাঠি নিয়ে উষসীর বাবাকেও মারতে শুরু করে। তারা বাবা মেয়ে সেই সৎ মায়ের হাতে প্রচুর মার খায়। তাদের অবস্থা অনেক শোচনীয় ছিল। উষসী ওর বাবাকে এভাবে মার খেতে দেখে বড্ড খারাপ লাগে। বাবা, আমার জন্য তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমাকে তুমি কোনো একটা এতিমখানায় রেখে আসো। আমি এ বাড়িতে না থাকলে মা হয়তো তোমার সঙ্গে এমন আচরণ করবে না বাবা। না রে মা, এই মহিলা কখনোই ভালো হবে না। ধনী পরিবারে বিয়ে করেছি তাই টাকার অহংকার দেখায়, কিছু না কিছু হলেই মামলার ভয় দেখায়। এই মহিলাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। জানি না কবে তোকে একটু ভালো রাখতে পারবো। তোর ভালোর জন্যই বিয়েটা করেছিলাম, কিন্তু এই বিয়েটা আমাদের জীবনের অভিশাপ হয়ে গেল রে মা। আমাকে ক্ষমা করে দিস। তোর শরীরে অনেক ব্যথা করছে তাই না? আয়, তোকে একটা ব্যথার ওষুধ খাইয়ে দিই। এভাবেই উষসী ওর বাবাকে নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। একদিন, উষসী, এই উষসী, এটা কি করেছিস? এই হাড়িটা ভেঙেছিস কেন? এটার দাম জানিস তুই? আজকে তোকে আমি মেরেই ফেলবো। দাঁড়া, আজকে এই দুধের মধ্যে বিষ খাইয়ে তোকে আমি মেরে ফেলবো। মা, এই দুধে বিষ মেশানো আছে, আমাকে দয়া করে খাওয়াবেন না। আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন না। তোকে একদমই ছাড়বো না। এই বিষ মিশানো দুধ তুই খাবি, আর তোর বাবাকেও খাওয়াবো। তোদের বাব্বিটিকে একসঙ্গে মেরে আমি গর্তে পুঁতে রাখবো। উষসী চিৎকার দিয়ে ওঠে। তখনই ওর ঘুম ভেঙে যায়। এটা কি তাহলে স্বপ্ন ছিল? আমি স্বপ্নে দেখছিলাম আমার সৎ মা আমাকে এভাবে মেরে ফেলতে চাইছিল।
আজ কিছুদিন হলো এমন সব ভয়ঙ্কর স্বপ্ন দেখছি আমি। কেন দেখছি কিছুতেই বুঝতে পারছি না। বাবার আবার কোনো ক্ষতি হবে না তো? না না, আমি বাবাকে নিয়ে দরকার হয় এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। আমি আমার নিজের জন্য বাবার কোনো ক্ষতি হতে দেখতে পারবো না। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এখন দেখো না আমাকে আর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। উশুশি তখন ওর বাবাকে দেখার জন্য ওর সৎ মায়ের ঘরে প্রবেশ করলো। উশুশির বাবা তখন ঘুমিয়েছিল। এই মেয়ে, এইখানে কি খুঁজছিস? হ্যাঁ, তোর বাবাকে কি আগে দেখিসনি নাকি? এখানে তোর বাবাকে দেখতে এসেছিস কেন? কি হয়েছে? আসলে আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই বাবাকে দেখতে এসেছিলাম মা। কিসের মা? হ্যাঁ, মালকিন বলবি আমাকে? মালকিন আমি তোর কোনো মা নই, ফকিরের বাচ্চা। তুই আমাকে মালকিন বলবি? আচ্ছা ঠিক আছে মালকিন, আমি এখান থেকে যাই। উশুশি ভয় পেয়ে যায় আর ভয়ে ঘরে এসে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ দেখে ওর পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আরে, এইটা কি আমার ঘরে? এত আলোকিত হয়ে গেল কি করে? মায়ের ছবিটা থেকে এমন আলো বেরোচ্ছে কেন? তখনই উশুশির মায়ের ছবিটা থেকে ওর মায়ের আত্মা বেরিয়ে আসে আর উশুশিকে ডেকে বলে, উশুশি মা, আমাকে ক্ষমা করে দে। আমি যে এভাবে তাড়াতাড়ি মারা যাব আর তোকে এমন কষ্টে ফেলে যাব, আমি তা কখনোই জানতাম না। আমার জন্য তোর আর তোর বাবাকে কত কষ্ট পেতে হচ্ছে। মা, এটা তুমি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। আজ কদিন ধরে আমি শুধু ভুলভাল স্বপ্ন দেখে যাচ্ছি। হ্যাঁ মা, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি না। উশুশি, তুই কোনো স্বপ্ন দেখছিস না মা। আমি সত্যিই এসেছি। তোর কষ্ট যে আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না, তাই তো আমি তোর সব কষ্ট দূর করে দিতে এসেছি মা। এই নে, এটা একটা জাদুর সোনার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তুই তোর সৎমাকে পরিয়ে দিবি। তারপর দেখবি তোর সৎমা একদম পরিবর্তন হয়ে গেছে। তোর আর তোর বাবার উপর আর কোনো অত্যাচার করবে না। তুই ভালো থাকিস মা। তোকে কাঁদতে দেখলে যে আমি শান্তিতে থাকতে পারি না। এই বলে উশুশির মা সেখান থেকে মিলিয়ে গেল। উশুশি ওই লেহেঙ্গাটা নিয়ে হাঁটতে হাঁটতে ওর সৎ মায়ের কাছে গেল আর বলল, মালকিন, আপনার জন্য এই লেহেঙ্গাটা আমি উপহার হিসেবে নিয়ে এসেছি। এটা সোনার লেহেঙ্গা, আমার মা রেখে গিয়েছিল। আমার তো মা মারা গেছে। এটা অনেক দামি লেহেঙ্গা, এটা আপনি নিন। আরে বাহ, লেহেঙ্গাটা তো দেখতে অনেক সুন্দর। এতদিন দেশনি কেন? হ্যাঁ, কি ভেবেছিলি নিজের মায়ের এই দামি লেহেঙ্গা নিজের কাছে রেখে দিবি? শোন, এই বাড়িও আমার, এই লেহেঙ্গাও আমার। দে এটা, আমি এখনই পরবো। তারপর সৎমা কবিতা সেই লেহেঙ্গাটা ঘরে নিয়ে পরে ফেলল। তারপর সেই লেহেঙ্গাটা পরে বাহিরে বেরিয়ে এলো। এই দেখো তো আমাকে কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে মালকিন, আপনাকে তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই লেহেঙ্গাটাতে আপনাকে অনেক মানিয়েছে। এই, তুমি আমাকে মালকিন বলছো কেন? আমি তো তোমার মা হই। শোন, আজ থেকে আমাকে মা বলে ডাকবি। আর বল তোর কি খেতে পছন্দ, আমি তোর জন্য রান্না করে দিচ্ছি। নুডলস খাবি? সত্যি বলছো মা? কি তুমি নুডলস রান্না করে খাওয়াবে? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তোর জন্য আর তোর বাবার জন্য আমি মজার মজার বিরিয়ানি রান্না করছি। আর যা, বন্ধুদের সাথে খেলা কর। ঘরে বসে কি করছিস? উশুশি বুঝতে পারে ওর মায়ের দেয়া সোনার লেহেঙ্গার কারণেই ওর সৎ মায়ের আচরণ পাল্টে গেছে। এরপর থেকে উশুশির সৎ মা আর কখনো খারাপ আচরণ করেনি। উশুশি ওর বাবাকে নিয়ে সৎ মায়ের সঙ্গে সুখী শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। এরপর দেখুন সোনার গরু। কৃষ্ণপুর নামের এক গ্রামে রতন চাষির একটা গরু ছিল। রতন সময়ে সময়ে জমিতে চাষ করার পাশাপাশি তার গরুকে নিয়ে ঘাস খাওয়াতে যেত। আর এই গরুটাকে নিজের সন্তানের মতোই বড় করে তুলেছিল। রতন তার গরুর নাম রাখে লালি। লালি রতনের নিজের ছেলের মতোই ছিল। বুঝলি লালি, সবাই বলে তোকে বিক্রি করে দিয়ে একটা গাই বাছুর কিনে আনতে, কিন্তু তুই যে আমার ছেলে, ছেলেকে কি কখনো বিক্রি করা যায়?
সবাই যাই বলুক আমি তোকে কখনোই বিক্রি করব না। তুই আমার ছেলে, বুঝলি? গরু তো কিছুই বলতে পারে না, শুধু মাথা নাড়ায়। রতন ওর গরুকে এত ভালোবাসি দেখে রতনের বউ খুবই বিরক্ত হতো। তোমার এই গরুর প্রতি ভালোবাসা কবে শেষ হবে শুনি? সবাই বলছে লালিকে বিক্রি করে একটা গাই বাছুর নিয়ে আসতে, তাহলে তো দুধ পাওয়া যাবে। গাই বাছুর ছাড়া গরু পেলে কি কোনো লাভ আছে? শুনো, তুমি অত বুঝো না, বুঝলে? আমি আমার জমির ধান বেচে তারপর একটা গাই বাছুর কিনে আনবো। ইস, খুব জমির ধান বেচে গাই বাছুর কিনে আনবো? তা সে কয় টাকার ধান বেচবে? তোমার তো 20 মণ ধানও হয় না। একটা গাই বাছুরের দাম জানো? এর যে বলি কি লালিকে বিক্রি করো, তাহলে একটার জায়গায় 2টা গাই বাছুর আনতে পারবে। আমরা গায়ের দুধও বিক্রি করতে পারবো, আর গায়ে যখন বাছুর দেবে তখন বাছুর আমরা বড় করতে পারবো। এত আবেগ দিয়ে কি দুনিয়া চলে? তুমি একটা গরিব চাষি, আর চাষিদের অত আবেগ থাকতে হয় না। তুমি অনেক কথা বলো, তোমার সঙ্গে এত কথা বলার সময় এখন নেই। লালিকে নিয়ে আমি নদীতে যাচ্ছি, ওকে গোসল করাতে হবে। এই বলে রতন লালিকে নিয়ে নদীতে চলে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর হ্যাঁ, এরপরে জাদুর কোন গল্পটি দেখতে চাও তাও জানাতে ভুলো না যেন। বুঝলি লালি, সবাই এখনো তোকে নিয়ে নানা রকম কথা বলে, কিন্তু আমি তো জানি তুই আমার বুকের ধন। তোকে আমি কখনোই বিক্রি করব না। এইসব বলতে বলতে রতন কখন নদীর ভেতরে চলে যায় টেরই পায় না। রতন নদীর ভেতরে গিয়ে হাবুডুবু খেতে থাকে। লালু সবটা বুঝতে পারে, কিন্তু তারপরও কিছু করে উঠতে পারছিল না। অবলা জীব শুধু চোখের পানি ফেলতে থাকে। তখন লালি মনে মনে কিছু একটা বলতে শুরু করে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটা পরী এসে প্রকট হয়। কে কে আমাকে ডেকেছে? এই, তুই আমাকে ডেকেছিস? এই অবলা প্রাণীটা মন থেকে আমাকে ডেকেছে, তাই তো আমি এখানে চলে এসেছি। নিশ্চয়ই এই প্রাণীটার মালিক হচ্ছে এই লোকটা, একে তো বাঁচাতেই হবে। পরী তারপর রতনকে বাঁচিয়ে নদীর কিনারে নিয়ে আসে, আর লালি তখন পাশেই দাঁড়িয়েছিল। পরী তখন রতনের জ্ঞান ফেরায় আর বলে, তুমি অনেক ভাগ্যবান চাষি। তুমি এমন একটা প্রাণী পেয়েছো যে কিনা তোমার বিপদে মন থেকে সাহায্য চেয়েছে, আর তার সাহায্যের ডাকে আমি সাড়া দিয়ে তোমাকে বাঁচাতে এসেছি। এই অবলা প্রাণীটা তোমার জন্য সত্যি অনেক সৌভাগ্যজনক। হ্যাঁ, আমি তো জানি। আমি ওকে আমার নিজের ছেলের মতোই ভালোবাসি। ও কথা বলতে না পারলেও ওর চোখের ভাষা আমি বুঝি। ও আমাকে অনেক ভালোবাসে। সামান্য কটা টাকার জন্য আমার স্ত্রী আর পরিবারের সবাই চায় আমি যেন লালিকে বিক্রি করে দেই, কিন্তু লালিকে বিক্রি করা আমার পক্ষে সম্ভব নয়। লালি আমার ছেলের মতো। আমি যে কি করব বুঝে উঠতে পারছি না। আজকে লালি আমার প্রাণও বাঁচালো। আমি যে ওর কাছে চিরকৃতজ্ঞ হয়ে গেলাম। তুমি যখন তোমার গরুকে এত ভালোবাসো, তাহলে আমি এই গরুকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিচ্ছি। এই গরু তোমার সব দুঃখের অবসান করবে। তবে মনে রেখো, কখনো যেন লোভ করো না। কি বলছেন পরি আপনি? এমন কি করবেন যাতে আমার লালি অসাধারণ হয়ে যায়? দেখোই না আমি কি করি। তুমি এক কাজ করো, নদী থেকে মাটি তুলে আনো, আর সেই মাটি তোমার লালির গায়ে প্রলেপ দিয়ে দাও। মাটি তুলে এনে লালির গায়ে প্রলেপ দেব? ওই শরীর তো নোংরা হয়ে যাবে, পরে তো আবার গোসল করাতে হবে। ওহো চাষি, তুমি দেখছি ভারী কথা বলো। এত কথা বলা ঠিক নয়। তুমি যা বলছি তাই করো। লালির গায়ে মাটির প্রলেপ দাও দেখি। পরীর কথা মতো তখন সেখানে রতন মাটি নিয়ে এসে গরুর গায়ে প্রলেপ দিতে শুরু করলো। প্রলেপ দেওয়া শেষ হয়ে গেলে পরী গিয়ে তার জাদুর কাঠি লালির গায়ে ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে লালি একটা সোনার গরুতে পরিণত হলো। এই কি কাণ্ড! আমার লালি তো সোনার গরু হয়ে গেছে। ওর কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? না না, আমার সোনার গরুর দরকার নেই। আপনি আমার লালিকে আগের মতো করে দিন পরি। আরে না না, তোমার ছেলে তোমার লালি একদম সুস্থ আছে। আমি ওকে সোনার গরু করে দিয়েছি জাদু বলে, যেন ও তোমাকে সাহায্য করতে পারে। লালি তো ছেলে, ও তো তোমাকে দুধ দিতে পারবে না, বাছুরও দিতে পারবে না। কিন্তু যখনই তোমার টাকার দরকার হবে, লালির গায়ে 3 বার হাত বোলাবে। লালি ওর মুখ থেকে স্বর্ণমুদ্রা বের করে দেবে তোমায়। এবার আমি চলি। এই বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রতন লালির গায়ে 3 বার হাত বুলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে সোনার মুদ্রা ঝরে পড়তে লাগলো।
একই কাণ্ড, আমার লালি দেখছি সোনার গরু হয়ে গেছে। যাই যাই, এখনই গিন্নিকে গিয়ে বলি। গিন্নি সবসময় আমাকে গালমন্দ করেছে, আমি লালিকে ভীষণ ভালোবাসি, তাই আজকে লালি আমার জীবন পরিবর্তন করে দেবে। চল লালি চল। তারপর রতন তার গরুকে নিয়ে বাড়িতে আসে। রতনের সঙ্গে এমন একটা সোনার গরু দেখে রতনের স্ত্রী অবাক হয়ে যায়। এই কি কাণ্ড, তুমি এই গরুটা কোথা থেকে আনলে? এই তো দেখছি সোনার গরু, এত দামি গরু কোথায় পেলে গো? আরে না না, এটা দামি গরু নয়, এটা আমাদের লালি। লালি পরীর আশীর্বাদ পেয়েছে, পরী লালিকে আশীর্বাদ দিয়েছে, তাই লালি সোনার গরু হয়ে গেছে। শুধু তাই নয়, আমি তোমাকে এখন একটা জাদু দেখাবো, যা দেখে তুমি অবাক হয়ে যাবে। কি জাদুর কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? একটা সোনার গরুকে এনে বলছো এটা আমাদের লালি, এখন আবার বলছো জাদু দেখাবে? তুমি কবে থেকে এসব শুরু করলে গো? আরে দেখো দেখো লালি, চল গিন্নিকে এবার একটু জাদু দেখাই। দেখা দেখা লালি, তোর জাদু দেখা। তারপর রতন তার গরুর গায়ে 3 বার হাত বোলালো। সঙ্গে সঙ্গে লালির মুখ থেকে ঝরঝর করে স্বর্ণমুদ্রা বেরোতে লাগলো। এই কি কাণ্ড দেখছি গো, আমার তো মাথা ঘোরাচ্ছে। এই গরুর মুখ থেকে স্বর্ণমুদ্রা পড়ছে কি করে? এ কি সত্যি আমাদের লালি? হ্যাঁ হ্যাঁ, এ সত্যি আমাদের লালি। এখন দেখবো কে বলে লালিকে বিক্রি করতে। এরপর রতন লালির থেকে সেই স্বর্ণমুদ্রাগুলো নিয়ে তার অবস্থার পরিবর্তন করতে শুরু করলো। নিজের বাড়ি, নিজের জমি সবকিছুই আরো বেশি আভিজাত্যপূর্ণ করে ফেললো। শুধু তাই নয়, রতন লালির থেকে স্বর্ণমুদ্রা নিয়ে গ্রামের অসহায় গরিব দুঃখীদেরও সাহায্য করতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল দিন।